ডাক্তার শূন্য চোখে তাকিয়ে দেখছিল চুল্লি ঘরের দিকে। একটা মৃতদেহ সেখানে পোড়ানো হচ্ছে। তার সামনে রাখা রয়েছে দীনেশের মৃতদেহটা। সাদা কাপড়ে ঢাকা, তার মুখটা শুধু বাইরে বেরিয়ে আছে। এইমাত্র একটা ব্রাহ্মণ তার পাশে বসে কি যেন বলে চলেছিল। একটু দূরে বসে দীনেশের মা কেঁদে চলেছে একবার। কাঁদতে কাঁদতে তার চোখের পাতা কেমন যেন ফ্যাকাশে হয়ে এসছে। দূরের দিকে তাকিয়ে বসে সে কি যে ভাবছিল, সেই কথা সে ছাড়া অন্য কেউ জানে না। দীনেশের বোন একভাবে দাঁড়িয়ে দেখছিল মৃতদেহটার দিকে। তার মাথার কাছে বসে দীনেশের ছোট ভাই তার কাজটা করছিল। ডাক্তারের চেনা কয়েকজন এসছে। শ্মশানের কাজকর্ম তারাই করে ফেলবে বলেছিল। ডাক্তারকে আসতে বারণ করেছিল, কিন্তু এই বয়সে ডাক্তার শ্মশানে একরকম জোর করেই এসছে। ঘাটের কাছে বসে থাকতে থাকতে পাশে বসে থাকা একজনের কথা শুনতে পেল ডাক্তার। কি আর বলি বলো তো, এখন বয়স্ক লোকেদের চেয়ে ইয়াং জেনারেশনের ছেলে পিলেরা মরছে বেশি। সেই মেয়ে ছেলে ব্যাপার রয়েছে আর কি। এখন তো সবই চলছে, মেয়ে ছেলে ব্যাপার, আর তার মধ্যে মাঝখান দিয়ে লোক দুটো অদ্ভুতভাবে হেসে উঠল। তাদের হাসির মধ্যে তাচ্ছিল্যের সাথে আরও কিছু একটা ছিল। ডাক্তার মুখ তুলে তাকালো তাদের দিকে। খুব বেশি বয়স হবে না লোকগুলোর, 40 থেকে 45-এর ঘরে। একজনের মাথার চুল সামান্য পাতলা হয়ে এসছে, অন্যজনের মুখে খোঁচা খোঁচা দাড়ি। একপাশে বসে লোকগুলো বিড়ি টানছিল আর এদিক ওদিক তাকিয়ে কি সব বলে চলেছিল। ডাক্তারের একবার মনে হলো কিছু বলবে লোকগুলোকে, তারপরে সে কিছু না বলে মুখ ফিরিয়ে নিল। এমন সময় পাশের দিকে একটা শান্ত মিহি গলার শব্দ শুনে তার দিকে ঘুরে তাকালো। দেখল দীনেশের বোন পাশে এসে দাঁড়িয়েছে। তার বয়সও খুব বেশি নয়, 17 কি 18 মতো হবে। তবে বয়সের চেয়ে তাকে দেখতে একটু বড় বলেই মনে হয়। শান্ত দুটো চোখ, চোখের কোণে জল জমেছে, তবে ঠিক নরম বলে মনে হলো না তাকে। শান্ত অথচ শক্ত গলায় সে প্রশ্ন করল, ডাক্তার কাকু, দাদাকে কারা মেরেছে? ডাক্তার অনেক চেষ্টা করলো উত্তরটা দেওয়ার, কিন্তু কিছুতেই উত্তরটা দিতে পারল না। কোথায় যেন একটা কি বাঁধো বাঁধো ঠেকছে তার। কারা মেরেছে, কেন মেরেছে, সব কিছু তিনি জানেন, কিন্তু ওই একটা কারণে যেন মুখ থেকে তার শব্দটা বেরিয়ে এলো না। মেয়েটা আবার বলল, দাদাকে যখন ওরা মেরেছে তখন আপনি কোথায় ছিলেন ডাক্তার কাকু? আমি ওখানেই ছিলাম, অন্ধকার হয়ে গেছিল তাই ভালোভাবে কিছু দেখতে পাইনি। জানেন, দাদা সব সময় আপনার কথাই বলতো। আপনি কত ভালো মানুষ, কত মানুষদের সাহায্য করেন, গরিব মানুষদের বিনামূল্যে ওষুধ দেন, অনেক কথা বলতো। যে কদিন ছিল বাড়িতে সব সময় আপনার কথা বলতো ডাক্তারবাবু। কিন্তু এমনটা কেন হয়ে গেল বলুন তো? ডাক্তার অবাক হয়ে গেল। কই, দীনেশ তো তাকে এরকম কথা কখনো বলেনি। দীনেশ সবসময় তার ভালো মানুষের জন্য তাকে কথা শোনাতো, যদিও সেগুলো ডাক্তারের ভালোই লাগতো। মাঝে মাঝে ডাক্তার হেসে উঠে বলতো, আচ্ছা, তোর সব সময় এমন কেন মনে হয় বলতো যে আমি যা করছি কোনোটাই ঠিক নয়? হ্যাঁ? দীনেশের উত্তরটা আর মনে পড়ল না তার আগেই মেয়েটা আবার বলে উঠল, আমি জানি দাদাকে যারা গুলি করেছে তারা আপনাকেও মারতে চায়, কিন্তু আপনার কিচ্ছু হবে না ডাক্তার কাকু, আপনি তো খুব ভালো মানুষ। মেয়েটা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। কেমন যেন একটা অদ্ভুত ব্যথা তার বুকের ভেতর গুড়ি দিয়ে উঠেছিল, তাই তাড়াতাড়ি সে দৌড়ে চলে গেল তার মায়ের কাছে। তখনও কিন্তু সেই দুটো লোক নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। শ্মশানে আরও দুটো মৃতদেহ পড়ে রয়েছে। ঘণ্টা বেজে উঠল। চুল্লির ঘর থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হয়েছে। আশেপাশের লোকেরা মৃতদেহ তুলে ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। ডাক্তারবাবুকে একজন এসে বারণ করল ভেতরে ঢুকতে হবে না। ডাক্তারবাবু কিন্তু আর তেমন জোর করলেন না। বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো দীনেশের চলে যাওয়াটা। তারপর যখন দীনেশ চোখের সামনে থেকে সরে গেল, তখন আবার গিয়ে নিজের জায়গায় শান্ত হয়ে সে বসে পড়ল। বারবার মনে পড়তে লাগলো সেদিন রাতে দীনেশের বলা কথাগুলো।
কাদের জন্য করছেন ডাক্তারবাবু? কাদের জন্য করছেন? এতদিন পর হঠাৎ করে ডাক্তার বিনয় সামন্তের মনের মধ্যে একটা অদ্ভুত প্রশ্ন উঁকি দিল। সত্যি তো, কাদের জন্য করছেন তিনি? তার প্রতিদানে তিনি কি কখনো কিছু পেয়েছেন? কিচ্ছু পাননি। তার সংসার নেই, তার পরিবার নেই। ছোটবেলায় ডাক্তারি পড়ার জন্য পরিবার থেকে দূরে থাকতে হয়েছে তাকে। সে সময় মা মারা গেছে, অথচ মায়ের কাছে তিনি থাকতে পারেননি। বাবার সঙ্গে যে ভালোভাবে থাকতে পেরেছেন তেমনটাও নয়। সব কিছুর কারণ এই ডাক্তারি। আর শুধু তাই নয়, তিনি ভালোভাবে সমস্ত কিছু করতে চেয়েছেন, সৎ পথে থাকতে চেয়েছেন। আর তার জন্যই তো সামনে জলের দিকে তাকালেন তিনি। নিমতলা ঘাটের সামনের দিকের রাস্তায় লোকজন চলাফেরা করছে। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল ডাক্তার। তাদের মধ্যে কতজন জানে তার কথা? কতজন জানে সত্যি তিনি ওদের জন্য কি করেছেন? ঠিক তখনই একজন হুড়মুড় করে এসে পড়ল ডাক্তারের গায়ের কাছে। তারপর ক্ষমা চেয়ে তাড়াতাড়ি উঠে শ্মশানের অন্য পাশে চলে গেল। ডাক্তার একটু চমকে উঠেছিল। তারপর উঠে দাঁড়াতে যাবে এমন সময় দেখতে পেল তার বুক পকেটের ভিতরে কি যেন একটা রয়েছে। আশ্চর্য, এটা তো এখানে ছিল না। এটা কি? কোনো রকমে বুক পকেট থেকে কাগজটা বার করে একটা ভাঁজ করা কাগজ খুলে শ্মশানের পাশের অল্প আলোতে ভালো করে মেলে দেখলেন। তাতে লেখা রয়েছে, ডাক্তারবাবু, এবার তো নিজের জন্য ভাবুন। আর কি পড়ে রইল? শুধু আপনার প্রাণ। ডাক্তার শ্মশানে দূরের দিকে তাকালেন। যেদিকে লোকটা হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়েছিল সেই দিকে স্পষ্ট দেখতে পেলেন অল্প আঁধারিতে যেন লোকটা হাসছে। লোকটা চারিদিকে তাকিয়ে হাসছে। তারপরে ওই দিকে থাকা একটা জটলার মধ্যে সেই লোকটা মিশে গেল। ডাক্তারবাবু হাত তুললেন, লোকটিকে চিৎকার করে ডাকতে যাবেন, কিন্তু তার আগেই থেমে গেলেন। তার মনে হলো কানের কাছে কে যেন একটা কথা বলছে, যেন দীনেশের গলা। দীনেশ তার কানের কাছে ফিস ফিস করে বলছে, ডাক্তারবাবু, নিজের জন্য ভাবুন, নিজের জন্য ভাবুন ডাক্তারবাবু। ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন। স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন চুল্লি ঘরটার দিকে। তারপর যেন নিজেই নিজেকে বলে উঠলেন, নিজের জন্যই ভাববো, আজ থেকে নিজের জন্যই ভাববো। এই এত লোকের ভিড়, মৃতদেহ, তার পরিবার, এদিকে ওদিকে ছড়িয়ে থাকা এত লোকজন, কেউ জানল না এই কয়েক মুহূর্তের মধ্যে কি যেন একটা বদল হয়ে গেল। পৃথিবীর বুকে জন্ম নেওয়া মানুষেরা কেউ কেউ ঈশ্বর হয়ে উঠতে চায়, আবার কেউ হয়ে উঠতে চায় শয়তান। কিন্তু তারা জানে না ঈশ্বর মাঝে মাঝে রুষ্ট হয়ে নিজেকে শয়তান করে তুলতে চাইলে তখন ঈশ্বরের ক্ষমতা থাকে না শয়তানকে আটকাবার। অকারণে তো আর ঈশ্বরের সবচেয়ে কাছের প্রিয় পাত্র লুসিফার হয়ে ওঠেনি নরকের রাজা। সে ধর্ম যাই হোক না কেন, আসল সত্যিটা তো একই। ডাক্তারবাবু আর কোনো দিকে তাকালেন না। যারা তার সঙ্গে এসেছিল তাদেরকে বাকি কাজকর্মগুলো পরামর্শ দিয়ে তিনি হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন বড় রাস্তার দিকে। কাল একটু রাতের দিকেই ব্যাপারটা হয়েছে, কিন্তু এভাবে যদি কেউ খোলাখুলিভাবে আমাদের চ্যালেঞ্জ দিতে পারে, তাহলে যে আমরা পিছিয়ে আছি সেটা তো বোঝাই যাচ্ছে। মাঝে মাঝে অনেক ব্যাপারে পিছিয়ে থাকতে হয় ভাস্কর, সেটা তুই বুঝবি না। তবে অনিরুদ্ধ যতক্ষণ মিসিং ততক্ষণ আমি কিছুই করতে চাইছি না। শুধু তোকে নয়, আমাকেও ওদের মধ্যে একজন ফোন করেছিল। তার ডাকনাম ভুলু, তবে আসল কি নাম তা কে জানে। মোহনের দলের দুটো হাতের মধ্যে একজন লালু, একজন ভুলু। তাদের একজন হয়তো তোকে ওই কাগজটা পাঠিয়েছিল, আর একজন আমায় ফোন করেছিল। ফোনের কাছে মুখটা এনে সঞ্চারী বলল, অনির্বাণদা, এতগুলো দিন পার হয়ে গেল, যদি ওর কোনো একটা ক্ষতি হয়ে যায়, আমি তো সেটাই ভাবছি। সঞ্চারী, তুই অকারণে ভয় পাচ্ছিস। একবার ভেবে দেখ, ওরা যখন কথাটা জানিয়ে দিয়ে গেছে, তার মানে ওরা অনিরুদ্ধকে ধরে রেখে কিছু একটা কাজ করাতে চাইছে।
তার মানে ওকে ওরা এত সহজে কোনো ক্ষতি করবে না। কিন্তু অনিরুদ্ধদা তো এভাবে চুপ করে বসে থাকার লোক নয়। সে যদি কিছু করে, তখন যদি ব্যাপারটা খারাপের দিকে যায়, তখন? অনির্বাণ টেলিফোনটা ধরে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। অনির্বাণ তার পাশে থাকা একজনকে কিছুটা নির্দেশ দিয়ে আবার বলে, আমাকে একটু সময় দে ভাস্কর। এই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে অমরেন্দ্র সান্যালের পাহারার ব্যবস্থাটা আরো জোরালো করা দরকার, অন্যদিকে ওই ডাক্তার আর তার কম্পাউন্ডারের ব্যাপারটা। কম্পাউন্ডার মারা যাওয়ার পর থেকে ডাক্তারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শেষবার তাকে শ্মশানে দেখা গিয়েছিল, কিন্তু তারপর যে কি হলো কে জানে। আমি কোনো কিছু শুনতে চাই না অনির্বাণদা। তুমি যেভাবেই হোক ওকে আমার কাছে নিয়ে এসো। আমার বড্ড ভয় করছে। আমি আগেই বলেছিলাম ওকে এই সমস্ত কিছুতে না জড়াতে। আমার কথা কেউ যদি শোনে। ভাস্কর এর আগে সঞ্চারীকে এভাবে উত্তেজিত হতে দেখেনি। সঞ্চারী ফোনটা ভাস্করের হাত থেকে কেড়ে নিয়ে রেগে গিয়ে বলে উঠল, অনির্বাণদা, যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। কথাটা বলে সঙ্গে সঙ্গে মোবাইলটা টেবিলের ওপর নামিয়ে রাখে সঞ্চারী। ভাস্কর ইতস্তত করে বলে, বৌদিমণি, আমার কি মনে হয় বলো তো? দেখো, আমাদের উপরে তো ওরা নজর রেখে চলেছে। কাল রাতের ওই কাগজটা আমাদের কাছে যখন এসেছে, তখন ওরা আমাদেরকে দেখছে। আমি কি একবার চেষ্টা করব বাইরে বেরিয়ে, যদি ওদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ করা যায়? ওরা আসলে কি বলতে চাইছে সেটা একবার শুনেই দেখি না। যদি কোনো কিছুর বিনিময়ে অনিরুদ্ধটাকে ওরা ছেড়ে দেয়। সঞ্চারী অদ্ভুত চোখে তাকালো তার দিকে, তারপর বলল, তুমি শত্রুর সঙ্গে আপোষ করতে বলছো? তুমি জানো ভাস্কর, এই কথাটা যদি তোমার অনিরুদ্ধতা জানতে পারতো তাহলে কি হতো? আমি বুঝতে পারছি এমন বিপদের সময় তোমার আমার কারোর মাথা ঠিক নেই, কিন্তু তাই বলে এরকম একটা কথা তুমি বলতে পারলে? ভাস্কর নিজের কথার জন্য এবার লজ্জিত হলো। একটু আগে সঞ্চারীকে সে যেভাবে দেখেছিল তাতে তার মনে হয়েছিল এই একটাই রাস্তা আছে তাদের হাতে। এবার নিজের ভুলটা বুঝতে পেরে সে বলল, আমার সত্যিই এমনটা বলা উচিত হয়নি বৌদিমণি। আসলে কি করব কিছুই বুঝতে পারছি না। সঞ্চারী কি মনে করে উঠে বাইরের দিকে যেতেই ভবানী বলল, বৌদিমণি, যদি তুমি বলো তাহলে আমি গ্রাম থেকে দুজনকে এখানে আসার জন্য বলে দেব। এখন বাড়িতে দাদাবাবু নেই, আর আশেপাশের লোকজন বাড়ির ওপর নজর রাখছে। এই সময় বাড়িতে একটু পাহারার প্রয়োজন। ভবানী যে বিপদের সময় এমন একটা কথা বলবে সেটা সঞ্চারী আশা করেনি। সে কেমন হতাশভাবে বলে ওঠে, ভবানীদা, তোমার যা ভালো মনে হয় তুমি করো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। ভালোই ভালো ও এখন বাড়ি ফিরে এলে হয়। আমায় তাহলে একটা দিন ছুটি দাও। আমি কাল সকালে যাব আর বিকেলের মধ্যে দুজনকে নিয়ে চলে আসব। আমার চেনা দুজন লোক আছে। ওরা এখানে থাকলে কারোর ক্ষমতা হবে না এই বাড়িতে ঢুকে আমাদের কারোর কোনো ক্ষতি করার। সঞ্চারী নিজের ঘরে চলে গেল। ভাস্কর একা একা বসে অনেক কিছু ভেবে চলেছে, কিন্তু সেই বা কি করতে পারে? বারবার অনিরুদ্ধর মোবাইলে সে ফোন করে যাচ্ছিল, কিন্তু ফোনটা সুইচড অফ। অনির্বাণের কথা শুনে সুমিত ডাক্তারের ওপর নজর রাখার চেষ্টা করছিল, এবং তার সাথে সাথে ঠিক যেখানে অনিরুদ্ধর মোবাইলটা সুইচড অফ হয়েছিল সেখানেও দু একবার ঘোরাঘুরি করল। সেখানে পানবিড়ির দোকানের লোকটার সঙ্গে সুমিতের কথা হলো কিছুক্ষণ। কয়েকদিন আগেই এখানে একটা লোক এসেছিল, যত সম্ভব বিকেলের দিকেই হবে। আসলে এই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে তুমি কিছু কি বলতে পারবে? না বাবু, ও আমি কি করে বলবো? আমি কি আর এত খেয়াল রাখি? সারাদিন কত লোকে আসা যাওয়া করে। লোকটা একটা বিশেষ কাজে এসেছিল, তাকে কেউ ফলো করছিল এমন কিছু মনে হয়েছিল তোমার? এই পাশের রাস্তাতেই ওর মোবাইলটা সুইচ অফ হয়েছিল। ও আমি কিছু বলতে পারবো না। এই পথে মাঝে মাঝেই অনেকে যায়। সুমিত কথা বলে বুঝতে পারল দোকানদারের কাছ থেকে কিছু খুঁজে পাওয়া যাবে না, তাই সে সামনে রাস্তার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই দোকানদার একবার দোকান থেকে বেরিয়ে এসে দেখে নেয় যে সুমিত ভেতরের দিকে গিয়েছে কিনা। তারপরে সে পকেট থেকে মোবাইলটা বার করে ফোন করে কিছু একটা বলে কাকে।
কথা বলতে বলতে এসে পেছনের দিকে ঘুরেছিল, কখন যে দোকানের সামনে এসে আবার সুমিত দাঁড়িয়েছে সেটা খেয়াল করেনি। সামনের দিকে তাকাতেই সুমিতকে দেখে থতমত খেয়ে যায় এবং তারপর বলে, মাধব, কাল তাহলে দোকানে মালগুলো দিয়ে যাস। অনেক মাল কমে গেছে বুঝলি। কথাটা বলে দোকানদার সুমিতের দিকে তাকিয়ে বলে, স্যার কিছু বলবেন? লালু ভুলু এই দুটো নাম শুনেছ? সকলেই ওদের কথা জানে, এখানকার আশেপাশে কে ওদের কথা জানি না। হ্যাঁ, চেনে না এমন মানুষ এখানে একটাও পাবেন না স্যার। লোকগুলো কিন্তু খুব একটা ভালো নয়। কত কিছু তাদের নামে শুনেছি, অথচ একদিনও পুলিশ কিছু করতে পারেনি। কথাটা শুনে সুমিতের মাথার ভিতর রাগ সরে গেল। এমনিতেই অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার উপর গোটা ব্যাপারটা নিয়ে অনির্বাণ নিজেও ঘেঁটে রয়েছে। তারপর লোকটা এমনভাবে গুন্ডাগুলোর কথা বলায় সুমিত আরেকটু হলে রেগে গিয়ে কিছু একটা বলে ফেলত। তার আগেই অনির্বাণের বলা কথাটা তার মনে পড়ে গেল। সুমিত, রাগের মাথায় কোনো কাজ করবি না। এখন আমাদেরকে মনে রাখতে হবে সব দিক থেকে কিন্তু আমরা আটকা পড়ে গেছি। সমস্ত কাজ শান্তভাবে ঠান্ডা মাথায় করবি। যেখান থেকে যতটুকু তথ্য বার করা যায় বার করার চেষ্টা করবি। সেটা তো বুঝতে পারছি, তুমি যখন ওদের প্রশংসা করছো তাহলে লোকগুলো নেহাত ছোটখাটো কোনো গুন্ডা নয়, বেশ বড়সড় গুন্ডা। মোহনলালের নাম শুনেছেন? মোহনলাল, সে হলো ওদের মাথার উপর বসে থাকা বস। মোহনলাল থাকতে ওদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনি ওদের খোঁজ করছেন কেন? আমাদের একজন লোক ওদের কবজায় রয়েছে। যতদূর মনে হচ্ছে এই এলাকা থেকেই ওদের তোলা হয়েছে, তাই খোঁজ খবর করছি। আচ্ছা, এই লালু ভুলু বা তাদের দলকে কোথায় পাওয়া যাবে বলতে পারো? আমি সাধারণ মানুষ, তাদেরকে কোথায় পাবেন সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, কয়েকদিন আগে ওদের কয়েকজন লোককে এখানে দেখেছিলাম। কি সব নিয়ে যেন কথাবার্তা বলছিল। দোকানদার আসলে যে কথায় কথায় সুমিতকে আটকে রাখতে চাইছে সেটা সুমিত বুঝতে পারল না। একটু পরেই দেখতে পেল একটা লোক রাস্তার অন্য পাশ দিয়ে দোকানের কাছে এসে দাঁড়ালো। দোকান থেকে একটা সিগারেট কিনলো, তারপর সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে নিজের মতোই এক পাশে দাঁড়িয়ে রইল। সুমিত লোকটার দিকে তাকিয়ে দেখল। দেখে খুব একটা ভালো বলে সেই লোকটাকে তার মনে হলো না। নিজের মতোই আবার পাশের রাস্তার কাছে এগিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলো লোকটা। এর মধ্যে সুমিত লক্ষ্য করছিল লোকটা তাকে লক্ষ্য করছে। সুমিত একবার ভাবল অনির্বাণকে ফোন করে সমস্তটা জানাবে। তারপরে মনে পড়ল অনির্বাণ নিজে ফোন না করলে তাকে ফোন করতে সে বারণ করেছে। তাই মনের মধ্যে অনেকগুলো খটকা জমিয়ে সে তখনকার মতন সেখান থেকে চলে গেল। লোকটাকেও কিন্তু আর দেখা গেল না। আপনি কে বলুন তো? আপনার নামটা তো আমি শুনেছি, কিন্তু আপনি কি করেন? কেন বলুন তো, হঠাৎ তোমার আমার ব্যাপারে জানার ইচ্ছে হলো কেন? না, আসলে একজনের কাছে শুনলাম আপনার উপর কারা যেন হামলা করেছে, আপনাকে মারার চেষ্টা করেছে, কিন্তু আপনি বেঁচে গেছেন। কিন্তু আপনার উপর হঠাৎ করে তারা হামলা করতে গেল কেন? জানি আপনার সঙ্গে এসব কথা বলা উচিত নয়, তাও। নার্স ইতস্তত করছে দেখে আবার অমরেন্দ্র সান্যাল সামান্য হাসল। ওষুধ এবং জলের গ্লাস এগিয়ে দিল। নার্সের সামনে অমরেন্দ্র সান্যাল ওষুধটা খেয়ে বললেন, তুমি যখন জানতে চাইছো তাহলে তোমায় বলি। আসলে আমার ব্যবসা আছে, আমি একজন বিজনেসম্যান। সেটার পাশে আমি আর একটা কাজ করি, বিভিন্ন স্কুল চালাই। সেই স্কুলগুলোতে আমার খরচায় ছেলে মেয়েদের পড়ানো হয়। তাদের স্কুলের জিনিসপত্র থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমার খরচাতেই চলে। এতে সরকার থেকে কোনো সাহায্য আমি নিই না। তেমনই গোটা ব্যাপারে আমি আমার সঙ্গে কাউকে কাজ করতেও দিই না। নার্সের কাজ শেষ হয়ে গিয়েছিল। সে তবু একবার এদিক ওদিক দেখে নিয়ে আস্তে আস্তে বলল, অমরেন্দ্র বাবু, আপনাকে একটা কথা বলি, হাসপাতালে থাকবেন না, এখানে আপনার বিপদ হতে পারে। আপনাকে মারার জন্য অনেকে চেষ্টা করছে। কথাগুলো বলার সময় নার্সের চোখ বড় হয়ে এলো, তার ঠোঁট কাঁপছিল। অমরেন্দ্র সান্যাল কিছু একটা আন্দাজ করে নিলেন, তারপর বললেন,
কিছু হয়েছে তোমার? মানে তুমি কি কোনো বিপদে পড়েছো? নার্স এগিয়ে এলো সামনের দিকে। তারপর অমরেন্দ্র সান্যালের একটা হাত দু হাতে শক্ত করে চেপে ধরে বলল, বিশ্বাস করুন অমরেন্দ্র বাবু, আমি আমার ছেলেকে নিয়ে একটা ভাড়ার বাড়িতে থাকি। আমি এই যে কাজ করি তাতে আমাদের কোনো রকমে চলে যায়। কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়লে আমার ছেলেটার যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারবো না। বিশ্বাস করুন, আমি জানি আমার কথাগুলো আপনার কাছে শুনতে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু কিন্তু আমি কোনো রকম ঝামেলা চাই না, কোনো রকম না। অমরেন্দ্র সোজা তাকালো নার্সের চোখের দিকে, তারপর বললেন, আমি এখানে থাকলে যদি তোমার সমস্যা বাড়ে তাহলে আমি এখান থেকে ছুটি নিয়ে চলে যাব। তুমি ডাক্তারের সঙ্গে কথা বলো, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু যদি তোমার কোনো বিপদ হয়ে থাকে তাহলে সেই কথা তুমি আমায় বলতে পারো। তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার সাহায্য করবো। আমি জানি তুমি একটু কঠোর, কিন্তু তুমি আমার সঙ্গে যে ব্যবহার করেছো সেগুলো তোমার কাজ। তবে তুমি আমার অনেক সেবা করেছো, তোমার জন্যই হয়তো এত তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পেরেছি। তাই তোমার কথাটা আমি মাথায় রাখবো। ডাক্তার এসে পড়ায় নার্স আর কিছু বলতে পারল না। এলোমেলোভাবে ওষুধের বাক্সটা দেখতে দেখতে তারপরে সে বেরিয়ে চলে যাচ্ছিল। তার আগে ডাক্তার এগিয়ে এসে বলল, কি ব্যাপার অমরেন্দ্রবাবু, কেমন আছেন? আগের থেকে তো বেশ ভালো বলেই মনে হচ্ছে। আপনার ক্ষতটাও একটু সারতে শুরু করেছে। তো কেমন মনে হচ্ছে তোমার? শেষের কথাটা ডাক্তার নার্সের দিকে তাকিয়ে বলেছিলেন। এবার নার্স বলে উঠল, আমার সেটাই মনে হচ্ছে, উনি সুস্থ আছেন। আমার মনে হয় এখানে থাকার চেয়ে উনি বাড়িতে যদি নিজের মতোই মানে একটু নিয়মকানুন মেনে ওষুধপত্র সময় মতো নিয়ে থাকেন তাহলে আরও সুস্থ হয়ে যাবেন। হাসপাতালের পরিবেশে থাকাটা সবার জন্য ঠিক মানানসই হয় না। আমি সেটাই ভাবছিলাম। দেখুন অমরেন্দ্রবাবু, আপনাকে তো আর আমরা বাকি রোগীদের সঙ্গে একরকমভাবে ট্রিট করতে পারি না। তবে আমি এটাই বলবো, আপনি আরেকটা দিন থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে যান। তবে মনে রাখবেন, বাড়িতে গিয়ে কিন্তু আপনি বেশি হাঁটাচলা করবেন, যতটা প্রয়োজন ততটাই করবেন। আর ওই আঘাত লাগা জায়গাটা যেন বেশি নাড়াচাড়া না হয়। সময় মতো জায়গাটা পরিষ্কার করতে হবে, ওষুধপত্রও কিন্তু খেতে হবে ঠিক করে, এমনকি মলম পর্যন্ত লাগাতে হবে। আপনি এমন একজন মানুষের ব্যবস্থা করে নেবেন যে আপনার সমস্যা দেখাশোনা করবে। বেশ ডাক্তারবাবু, ঠিক আছে। আমার বডিগার্ড দুজনে কি বাইরে আছে? তাদেরকে একবার ভেতরে আসতে বলা যেতে পারে? অবশ্যই, আমি এক্ষুনি ওদের ভেতরে পাঠিয়ে দিচ্ছি। ডাক্তার আর নার্স চলে যেতে বডিগার্ড দুটো ভেতরে এলো। তাদের সঙ্গে নিচু গলায় বেশ কিছুক্ষণ কথাবার্তা বললেন অমরেন্দ্রবাবু। তারপর তাদের মধ্যে একজন বেরিয়ে নার্সিংহোমের বাইরে চলে গেল, আর একজন দাঁড়িয়ে রইল দরজার কাছে। তাছাড়া পুলিশের একজন কনস্টেবলও ছিল সেখানে। অমরেন্দ্র সান্যাল মনে মনে অনেক কিছুই ভাবতে লাগলো। গুলিটা যখন চলেছিল তখন কেউ একজন বোধহয় সেখানে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, না হলে গুলিটা তার একেবারে বুকে লাগার কথা। কিন্তু সে কে? আর নার্স হঠাৎ করে এমনভাবে ভয় পেতে শুরু করলো কেন? তাহলে কি আস্তে আস্তে ষড়যন্ত্রের জাল তার আশেপাশে আবার ছড়ানো হচ্ছে? তাহলে কি ওরা তাকে না মেরে শান্ত হবে না? একবার কথা বলা দরকার। বাড়িতে ফিরে গিয়ে একবার তার পার্টনারের সঙ্গে কথা বলতে হবে। সেদিন সন্ধ্যের দিকে অনিরুদ্ধর জ্ঞান ফিরে এসেছিল। এখন কিন্তু সে আর ঝুলন্ত অবস্থায় নেই। তার হাত দুটো একটা থামের সঙ্গে পিচ মোড়া করে বাঁধা রয়েছে, পা দুটো খোলা, মুখটাও খোলা। চোখ খুলে আশেপাশে তাকিয়ে প্রথমে কাউকে সে দেখতে পেল না। ঠোঁটের কাছটা একটু জ্বালা করছে, গালে প্রচন্ড পরিমাণে ব্যথা। অবস্থাটা ভালো নয়, কিন্তু এতটা সময় হয়ে গেল, এর মধ্যে কেউ কি খুঁজলো না আমায়? সবাই কোনো কারণে কি আমায় ভুলে গেল? কিন্তু কিন্তু অনির্বাণ, সঞ্চারী, ভাস্কর, এরাও কি? অনিরুদ্ধকে নজরে রেখে যেভাবে এখানে তারা তুলে নিয়ে এসছে, তেমনভাবে অনির্বাণ, সঞ্চারী, ভাস্কর, বাকিরা কোনো বিপদে পড়েনি তো?
লোকটার কথা মনে পড়তে লাগলো যে তাকে এইখানে ধরে আনতে সাহায্য করেছিল। হাতের বাঁধনটা খোলা থাকলে একবার না হয় কিছু করা যেত, কিন্তু আশেপাশে তো কেউ নেই। অনিরুদ্ধ গলা তুলে ডাকল, জল, একটু জল। সঙ্গে সঙ্গে বাইরের দিক থেকে কেউ একজন হেঁটে আসলো। বোঝা গেল চারপাশটা আধো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে কেউ হাঁটতে হাঁটতে এগিয়ে এলো। তারপর তার কাছে এসে জলের গ্লাস এগিয়ে দিল তার মুখের সামনে। অনিরুদ্ধ জলটা খেল। আর কতদিন আমায় এভাবে এখানে থাকতে হবে? তোরা যে আমায় মারবি না সেটা আমি ভালোভাবেই জানি, কারণ আমায় মারলে তোরা এক যেন বাঁচতে পারবি না। কিন্তু কিন্তু কি করতে চাইছিস তোরা? লোকটা কিন্তু কোনো কথা বলল না। যেভাবে নিঃশব্দে এসছিল তেমনভাবে নিঃশব্দে আবার সেখান থেকে চলে গেল। অনিরুদ্ধ চিৎকার করে বলে উঠল, সব কটাকে দেখে নেব। একবার আমি এখান থেকে বেরোতে পারি, তারপর দেখবি তোদের সব কটাকে যদি ফাঁসির দড়িতে ঝোলাতে না পারি। ঠিক তখনই কোথায় যেন একটা মোবাইলে গান বেজে উঠল। অনিরুদ্ধ কান খাড়া করে শুনল। একটা অদ্ভুত গান বাজছে। মনে হলো শব্দটা সংস্কৃততে যেন সুন্দর গলায় কেউ বলছে, यदा धर्म मनुष्यात् महोत्तर भवितुं प्रयतते तदा मनुष्य ईश्वरात् शैतानं प्रति गच्छति धर्म यदा मनुष्यात् महत्तर भवितुं प्रयतते तदा मनुष्य ईश्वरात् शैतानं प्रति गच्छति। অনেকক্ষণ ধরে কথাগুলো শুনল অনিরুদ্ধ, কিন্তু ভালোভাবে কিছুই বুঝতে পারল না। কথাটা যে সংস্কৃত সেটা বোঝাই যায়, তাছাড়া আর কিছুই নেই। চারপাশটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। অনিরুদ্ধ আর গলা তুলে চিৎকার করল না। সে বুঝতে পারল চিৎকার করে শুধু শুধু শক্তি ক্ষয় করে কোনো লাভ নেই। সে আবার ঘুমোবার চেষ্টা করল। চোখটা বন্ধ হয়ে আসছে। বোধহয় তার শরীরে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তাই গোটা শরীর ভেঙে পড়েছে। সে আবার ক্লান্ত হয়ে পড়ল একটু একটু করে। ক্রমে দু চোখ জুড়িয়ে আসতে লাগল। আর তার আগে বারবার তার চোখের সামনে ভেসে এলো সঞ্চারী ভাস্কর অনির্বাণ, আর তার সঙ্গে ভেসে এলো সেই লোকটার মুখ, যে লোকটা ঝুলন্ত অবস্থায় তার মুখের একদম কাছে এসে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ পরে আবার অনিরুদ্ধর ঘুমটা কেমন যেন ভেঙে এলো। সে বুঝতে পারল আশেপাশে অনেক লোকজন জড়ো হয়েছে। তাদের মধ্যে একজন বলছে, ওই ইন্সপেক্টরটাকে ভয় দেখিয়ে দেওয়া হয়ে গেছে। এখন যদি ও আমাদের সাহায্য করতে রাজি হয় তাহলে কাজটা আরো সোজা হবে। এই তোরা ওই টিকটিকিটার বাড়িতে খবরটা পাঠিয়ে দিয়েছিস তো? একদম চিন্তা করবে না বস, আমাদের কাজ আমরা করে দিয়েছি। কিন্তু খবর এসেছে পুলিশের একজন লোক ওই যেখান থেকে এই মালটাকে তুলে এনেছি তার আশেপাশে ঘোরাফেরা করছে। ভুলু ঘুরে তাকালো গুন্ডার দিকে। তার চোখে একটা সন্দেহের দৃষ্টি রয়েছে। বলল, তাতে ওরা কোনো খবর দিয়ে ফেলেনি তো ভুল করে? আর সেই কিছু সন্দেহ করতে পারেনি তো? আর ওখানে তো আমি যাদবকে থাকতে বলেছিলাম আশেপাশে। যাদব কি করছে? যাদব ওখানেই ছিল, কিন্তু তেমন কিছু হয়েছে বলে তো মনে হয় না। লোকটা কথাবার্তা বলে তারপর চলে গেছে। পুলিশের লোক তো, তাই চট করে গায়ে হাত দিতে যাদব সাহস পায়নি। একদম না, এখন ওসব কাজ করার একদম প্রয়োজন নেই। বস কিন্তু বারবার বারণ করে দিয়েছে, এখন কোনো ভুল করা যাবে না। গোটা খেলাটা আমাদের হাতে চলে এসেছে। এই মালটাকে ধরে রেখেছি, তাছাড়া পুলিশের লোক এখন কোনো কিছু করার সুযোগই পাবে না। একবার যদি ডাক্তারকে হাতে আনা যায় তাহলে কাজটা সহজ হয়ে যাবে। আচ্ছা, আর ওই অমরেন্দ্র সান্যাল, তার খবর কি? ও হাসপাতালেই আছে। হাসপাতালে তাকে মাটা সহজ ব্যাপার হবে না। কিন্তু বস, এই নার্সটাকে হাত করে যদি... নার্সটা পর্যন্ত ভীতু, কোনো কাজ করবে বলে তো মনে হয় না। বাচ্চাটাকে কিডন্যাপ করে ভয় দেখানোর কথা আমি ভেবেছি, কিন্তু তাতে লাভ হবে না কোনো। বস তাতেও বারণ করেছে। বস বলেছে যখন ওকে মারা হবে, কেন মরছে সেটা যেন বুঝতে পারে। উদ্ভট সব কথা যে কেন ভাবে সেটাই বুঝি না। আচ্ছা বস, এখন কোথায় আছে মানে? ভুলু ঘুরে তাকালো গুন্ডার দিকে। তার চোখে একটা সন্দেহের দৃষ্টি রয়েছে। বলল,
কোথায় আছে সেই কথা জেনে তুই কি করবি? না না, এমনি জিজ্ঞাসা করলাম। অনিরুদ্ধ বুঝতে পারছিল এভাবে ওদের থেকে অনেক খবরই জানা যাবে। যদি সুযোগ পাওয়া যায় তাহলে খবরগুলো বাইরেও দেওয়া যাবে। তাই সে আরও কিছুক্ষণ চুপ করে রইল। একটু পরেই তারা সেখান থেকে চলে গেল। বাকি কয়েকজন পাহাড়ায় রইল। ততক্ষণে রাত অনেক হয়ে এসছে। অনিরুদ্ধ সুযোগ খুঁজছিল, আর সেই সুযোগ সে পেয়ে গেছিল। যেখানে তাকে বেঁধে রাখা হয়েছে তার এক পাশে কতগুলো লম্বা লম্বা লোহার রড রাখা রয়েছে। তার মধ্যে একটা ছোট্ট লোহার পাত মতো রয়েছে। পাতটা যদি একবার কাছে আনা যায় তাহলে সেটা দিয়ে হাতের বাঁধন খোলার একটা চেষ্টা সে করতে পারে। একটু রাতের দিকে ওদের মধ্যে একজন এসে অনিরুদ্ধকে আবার জল দিল। অনিরুদ্ধ জলটা খেলে ঘুমিয়ে পড়ার নাটক করল। তাকে বারবার ডাকার পরেও যখন সে চোখ খুলল না, ওরা ভাবল সে ঘুমিয়ে পড়েছে। তাই জলটা একপাশে রেখে ওরা নিজের মতন পরিত্যক্ত কারখানার একপাশে চলে গেল। সেখান থেকেই ওদের কথাবার্তা আর হাসির শব্দ ভেসে আসলো। অনিরুদ্ধ এই সুযোগেই ছিল। ঘরের ভিতরে অল্প একটা আলো জ্বলছে। সেই আলোতে লোহার রডগুলোর কাছে থাকা পাতটা ভালোভাবে দেখা যাচ্ছে। অনেক কষ্ট করে একটা পা সে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। তারপর দুটো আঙুলের মাঝে হাতটাকে ধরার চেষ্টা করল। পায়ের কাছে পড়তেই বোঝা গেল লোহার পাতটা বেশ ধারালো। তবুও দুটো পায়ের আঙুলের মাঝে পাতটা কোনো রকমে বাঁধিয়ে এনে সে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে এলো। পায়ের আঙুলের কাছে খানিকটা কেটে গেল। একদম কাছে নিয়ে এসে পড়েছে, তখন দুটো পায়ের শব্দ আবার শোনা গেল। কেউ সেদিকেই আসছে। তাড়াতাড়ি পাটা সরিয়ে নিয়ে আবার জ্ঞান হারানোর ভান করে হেলান দিয়ে রইল অনিরুদ্ধ। এই অনির্বাণদা, তুমি না বলেছিলে যদি আমরা নিজেরা কাজটা করতে না পারি তাহলে আর একজন আসবে? কি আসবে বলো তো? সে কথা এখন বলা যাবে না দেবাঙ্গী। বুঝতেই পারছিস আমি সমস্ত ব্যাপারে কিছু না কিছু একটা লুকিয়ে রাখতে চাই। আসলে আমি কয়েকজনের কথা ভাবছি। পুলিশের একজন হতে পারে, তাছাড়া এমন কেউ আসতে পারে যে আমাদের এই সমস্ত কিছুর বাইরে, এমনকি কলকাতার বাইরেও হতে পারে। সে এসে আমায় কোনো সাহায্য করতে পারবেই সে কথা বলছি না, তবে তার সাহায্য আমাদের অত্যন্ত প্রয়োজন। দেবাঙ্গী সামনের টেবিলের কাছে বসেছিল। তার চোখে একটা চশমা, পরনে অতি সাধারণ পোশাক। কলকাতা শহরের দিকে ছড়িয়ে থাকা বেশ কিছু রেস্তোরাঁর মাঝে একটা রেস্তোরাঁয় ওরা বসেছিল। উল্টো দিকে অনির্বাণ বসে, তার চোখেও চশমা। আলাদা করে অনির্বাণকে চেনা যায় না। তারপর মুখে খোঁচা খোঁচা দাড়ির বদলে এখন বেশ লম্বা লম্বা চাপ দাড়ি। দেখেই বোঝা যাচ্ছে যে সে ছদ্মবেশ নিয়েছে। কোনো একটা কারণে অনির্বাণ এবার বলল, দেখ দেবাঙ্গী, তোকে যে কাজটা দিয়েছি সেটাতে মন দে। অন্য কিছু নিয়ে তোকে এখন ভাবতে হবে না। খবর যেটুকু পাওয়া গেছে তাতে মোহনলালকে শেষবার ওই বাড়িতেই দেখা গিয়েছিল। কিন্তু তুমি আমাকে যে বাড়ির ঠিকানা দিয়েছো সেখানে তো একজন মাস্টার থাকে, কলকাতার একটা কলেজের প্রফেসর। উনি সংস্কৃত পড়ায়। ওই বাড়িতে মোহনলাল থাকে? এখন আর থাকে না। যে প্রফেসরের কথা তুই বললি সেটা আসলে মোহনলালের বাবা। মোহনলালের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও মাঝে মাঝে মোহনলাল ওখানে আসে। মোহনলাল নিজেও কিন্তু একজন বেশ শিক্ষিত মানুষ। সংস্কৃতে তার জ্ঞান অনেক। জয়েন্ট পরীক্ষায় সে ভালো র্যাঙ্ক করেছিল। তার মাথা কিন্তু বেশ পরিষ্কার, সেটাও শোনা গেছে। সে অনেক কিছুই ভালোভাবে জানে। যেমন ভালো গান করতে পারে, তেমনই ভালো হাতের রিভলভার চলে তার। একসময় চোখ বন্ধ করে শুধুমাত্র শব্দ শুনে লক্ষ্যভেদ করতে পারত, কিন্তু মোহনলাল পারত। মোহনলালের সব থেকে বড় ক্ষমতা হলো আশ্চর্য ছদ্মবেশ ধরতে পারে সে। এমন ছদ্মবেশ ধরে সে আশেপাশে ঘুরে বেড়াবে যে তাকে সহজে চেনা যাবে না। আচ্ছা, এর আগে মোহনলালকে তুমি কখনো দেখেছো? মাত্র একবার দেখেছি, তাও অনেক বছর আগে। তখন মোহনলালের এত বাড়াবাড়ি রকম ব্যাপার কোনো ছিলই না। গোটা কলকাতা শহর এখন মোহনলালের কথা জানে এবং তার কথায় উঠে বসে। এই লোকটা চাইলেই অনেক ভালো কিছু করতে পারত, কিন্তু লোকটা খারাপটাকে বেছে নিয়েছে। কেন যে ভালো ভালো লোকগুলো খারাপ পথে যায় সেটা বুঝি না আমি।
আচ্ছা, বাকিদের খবর কি? ওই ডাক্তার অমরেন্দ্র সান্যাল আর তোমাদের ওই বন্ধু অনিরুদ্ধ দা, ওদেরকে কি পাওয়া গেল? না রে, ওটাই তো। একজন ওয়েটার এসেছিল ওদের অর্ডার নেওয়ার জন্য। অর্ডার দিয়ে আবার অনির্বাণ বলল, সুমিতকে ওই দিকটায় কাজে লাগিয়েছি আমি, এখন বাইরে বেরোতে চাইছি না। আমি বেরোলে সমস্যাটা বাড়তে পারে। বুঝতেই পারছিস, কলকাতার মানুষ জানে না আসলে কত বড় একটা ষড়যন্ত্র গোটা কলকাতা শহর জুড়ে চলছে। আমরা আর কয়েকটা মানুষেরা কি এ ব্যাপারে জানি? আচ্ছা, মোহনলাল করতে চাইছেটা কি? আর কেন তুমি আর বাকিরা এভাবে ওর পেছনে পড়ে আছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন কি কারণ হয়েছে যার জন্য আমাদের... সময় হলে বলবো, সময় হলে সব বলবো। তোকে বলেছিলাম না, ওরা এমন কিছু একটা করতে চাইছে যাতে গোটা কলকাতা শহরটা ওদের হাতের মধ্যে আরো ভালোভাবে চলে আসে, আর সেটাই আমরা করতে দিতে চাই না। কিন্তু এখন আমার মাঝে মাঝে যে সন্দেহটা হচ্ছে সেটা হলো, আমাদের দলের মধ্যে এমন কেউ নেই তো যে ওদের সাথে মিশে আছে? একপাশে টেবিলে বসে থাকা একটা ছেলে অনেকক্ষণ ধরে ওদের দিকে তাকিয়ে দেখছিল। এবার দেবাঙ্গী বলে উঠল, ওই 4 নাম্বার টেবিলের ছেলেটাকে একবার দেখো, তখন থেকে আমাদের দিকে দেখছে। অনির্বাণ কৌশলে ঘাড় ঘুরিয়ে দেখে নিল ছেলেটাকে, তারপর বলল, আমার পাশ দিয়ে বাইরের দিকে জানলায় দেখ, একটা মেয়ে এসে দাঁড়িয়েছে, সেই মেয়েটাকেই ও দেখছে। এখনকার ছেলে মেয়েদের যেমন স্বভাব আর কি। এদিকটা তাকিয়ে আছে বলে তোর এমনটা মনে হচ্ছে। এই দেখ, মেয়েটা এখন চলে যাচ্ছে, এবার দেখ ছেলেটাও আর দেখবে না। অনির্বাণ কিন্তু পেছনের দিকে তাকায়নি, দেবাঙ্গীকে দেখতে বলল। দেবাঙ্গীও দেখল সত্যিই ছেলেটা আর তাকাচ্ছে না। দেবাঙ্গী কিছু একটা বলতে যাবে তার আগে একটা গাড়ি এসে দাঁড়ালো ওদের রেস্টুরেন্টের সামনে। গাড়ি থেকে 3-4 জন নামলো। অনির্বাণ সেদিকে তাকায়নি। সেদিকে দেবাঙ্গী দেখলে একবার অনির্বাণ বলল, এই শোন, আমাদের বেশিক্ষণ আর থাকা চলবে না, অনেকক্ষণ এখানে হয়ে গেছে বুঝলি, অর্ডারটা ক্যান্সেল করে দে, তারপর চ বেরিয়ে পড়ি। অর্ডার ক্যান্সেল করে গাড়ি স্টার্ট দিয়ে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর অনির্বাণ প্রথমে একটা গাড়ি ধরে নেয়, তারপর দেবাঙ্গী হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে যায়। মনে মনে ভাবতে থাকে এবার কি করা যায়। তাকে যে বাড়িটার ওপর নজর রাখতে বলা হয়েছে সেই বাড়ির আশেপাশে কোনো অপরাধমূলক কাজ যে হতে পারে সেটা মনে হয় না। যে লোকটার সঙ্গে সামান্য আলাপ করতে পেরেছে সে সত্যিই একজন কলেজের সংস্কৃতর প্রফেসর। সংস্কৃতে তার জ্ঞান অনেক, সেটা তার সঙ্গে সামান্য একটু কথা বলেই দেবাঙ্গী বুঝতে পেরেছে। তার সঙ্গে মোহনলালের মতো একটা ক্রিমিনালের কি সম্পর্ক? সত্যি কি মোহনলাল ওই লোকটার ছেলে? অনির্বাণ কি তাকে মিথ্যে কথা বলল? অঙ্কটা দেবাঙ্গী মেলাতে পারছিল না। হাঁটতে হাঁটতে সে মিশে গেল কলকাতার জনসমুদ্রের মধ্যে, তার নিজের লক্ষ্যের উদ্দেশ্যে। ডাক্তার তার চেম্বারে বসে কি যেন ভেবে চলেছিল। একভাবে ভেবে চলেছে, এমন সময় বাইরে থেকে একজন বলে উঠল, ডাক্তারবাবু ভেতরে আসবো? এসো এসো, বলো কি হয়েছে? ডাক্তারবাবু, আপনার ওষুধ খেয়ে আমার বেশ উপকার হয়েছে। যা সমস্যা হচ্ছিল সব মিটে গেছে। আজ আমার মেয়েটাকে নিয়ে এলাম। মেয়েটার কয়েকদিন ধরে না খুব জ্বর, কিছুতেই কমছে না। রতন তার মেয়েটাকে ভেতরে নিয়ে এলো। চেয়ারের কাছে এসে বসলো মেয়েটা। মেয়েটার বয়স 11 বছর মতো। মেয়েটার দিকে তাকিয়ে ডাক্তার সামান্য হেসে বলল, এসো এসো, বলো কি হয়েছে? রতন তার হয়ে উত্তর দিল, বলল, আসলে ডাক্তারবাবু, আমার মেয়েটা জন্ম থেকেই কথা বলতে পারে না। ডাক্তার সোজা তাকালো মেয়েটার চোখের দিকে। মিষ্টি তার মুখটা, মুখে একটা মায়া লেগে আছে। মেয়েটা কথা বলতে পারে না, কথাটা শুনে ডাক্তারের কেমন যেন মনে হলো। মেয়েটাকে পরীক্ষা করে তার জন্য ওষুধ নিজেই দিয়ে দিল। এরপর রতন বলল, আপনার এখানে যে কম্পাউন্ডার বসতো তার কি কিছু হয়েছে? রতন, একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেদিন যেদিন তুমি এসেছিলে সেদিন বাড়ি ফেরার সময় আমাদের উপর কেউ আক্রমণ করেছিল। তাদের মধ্যে একজন... রতন একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল। বাইরে দুজন পেশেন্ট বসে রয়েছে। চাপা স্বরে সে বলল, আপনাকে একটা কথা বলি ডাক্তারবাবু, 2 দিন তো আপনি ছিলেন না। এখানে আমি 2-1 বার এসেছিলাম। কারা যেন আপনার ডাক্তারখানার আশেপাশে ঘোরাঘুরি করছিল।
তাদের মধ্যে একজন আমায় ডেকে আপনার ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। লোকগুলোকে দেখে কিন্তু আমার ভালো বলে মনে হলো না। কেমন দেখতে লোকগুলোকে? দেখে তো গুন্ডা গুন্ডা মনে হলো। তখনই আমি আপনার বাড়ির খোঁজ করলাম, আর তখনই জানতে পারলাম কিছু একটা হয়েছে আপনার ওই কম্পাউন্ডারের সাথে। ডাক্তারবাবু, আপনার যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাদের জানাবেন। আপনি ভালো মানুষ, আপনার জন্য আমরা সবসময় আছি। রতন তার মেয়েকে নিয়ে চলে গেল। রতনের কথাটা ডাক্তারের কানে বাজতে লাগলো। আবার পরের পেশেন্ট এলো। পেশেন্টটাকে ডাক্তারবাবু নিজের মতো করে দেখল। পেশেন্ট দেখে তাদের ওষুধপত্র দিয়ে খুব তাড়াতাড়ি ডাক্তারখানা বন্ধ করে ফেলল সে। তখন সবে দুপুর পেরোতে শুরু করেছে। পথ ধরে হেঁটে হেঁটে ফিরছিল সে। যেই পথে ডাক্তার দীনেশ বাড়ি ফিরত সেখান দিয়ে যাচ্ছিল। ফিরতে ফিরতে বারবার তার কথা মনে পড়ছিল ডাক্তারের। এমন সময় ঠিক পাশ দিয়ে একটা বাইক সামনের দিকে এগিয়ে এলো। তারপর ব্রেক কষে দাঁড়ালো। ডাক্তার আরেকটু এগোতেই হেলমেটে মুখ ঢাকা লোকটা হেলমেটের সামনের দিকটা সামান্য খুলে বলে উঠল, ডাক্তার অনেক তো হলো, এবার একটু আমাদের কথা ভাবুন। আপনার যে এত কিসের জেদ সেটাই তো বুঝতে পারি না। শুধু শুধু জেদ করে ছেলেটাকে হারালেন। এবার আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন পরকালে আবার আমাদের দোষ দেবেন না যেন। হ্যাঁ, ডাক্তারের কি যেন মনে হলো। সামান্য হাসি মুখে লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল, তোমরা কি চাও বলো তো? লোকটা হেলমেটটা খানিকটা খুলে ফেলেছিল। এবার আবার পড়ে নিয়ে বলল, এই তো ডাক্তারবাবু, আপনি এইবার ঠিক পথে এসেছেন। আপনি যখন রাজি হয়েছেন তখন ঠিক সময় মতো আমাদের লোক আপনার সাথে কথা বলে নেবে। হ্যাঁ, কি করতে হবে আমায়? গুন্ডাটা তাকিয়ে দেখলো ডাক্তারের দিকে, তারপর গাড়িটা চালু করে বলল, এখন এখানে এই বিষয়টা বলা যাবে না। আপনার বাড়ি তো আমরা চিনি, রাতের বেলা বাড়িতেই থাকবেন, অন্য কোথাও যাবেন না। আর যদি কেউ দরজা ধাক্কা দেয় তাহলে একবার জিজ্ঞেস করে নিয়ে দরজা খুলবেন, বুঝতেই তো পারছেন। গাড়ি চালিয়ে চলে গেল গুন্ডাটা। ডাক্তার মনে মনে অনেক কথা ভাবতে ভাবতে বাড়িতে ফিরে গেল। সেদিন গোটা দিন ডাক্তার কিছু খেলেন না। একভাবে অপেক্ষা করতে লাগলেন কারোর আসার জন্য। রাতের দিকে সত্যিই একজন এলো। বাড়ির বাইরে দরজার কাছে ধাক্কা শুনে ডাক্তার এগিয়ে গিয়ে বলল, কে বাইরে? ডাক্তার, দরজা খুলুন, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। ডাক্তার দরজা খুলল। দরজা খুলতেই লোকটাকে দেখতে পেল। লোকটার মুখটা দেখে ডাক্তারের ঠিক ভালো লাগলো না। লোকটা যে গুন্ডা সেটা তার চেহারা এবং হাবভাব দেখেই বোঝা যায়। হাত তুলে নমস্কার করলো লোকটা। তার হাতে অনেকগুলো সোনার আংটি। অদ্ভুতভাবে হেসে লোকটা বলল, অনেক দিন ধরে আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম, কিন্তু আপনি সুযোগ করে দিচ্ছিলেন না। যদি আগেই ব্যাপারটা মানতেন তাহলে এমন একটা কাজ মোটেই করতে হতো না। বাইরে দাঁড়িয়ে এভাবে কথা বলাটা ঠিক নয়, যে কেউ দেখে ফেলতে পারে। তুমি ভেতরে এসো। ভুলু ভেতরে ঢুকলো। ডাক্তার তাকে বসিয়ে ভেতরের ঘরে গেল। তারপর আবার ফিরে এসে পাশে বসতে ভুলু বলল, আমি কিছু বলবো না ডাক্তার, যা বলার বস বলবে। এক মিনিট। একটা মোবাইল বার করে কাকে যেন ফোন করলো লোকটা। তারপর অপর প্রান্ত থেকে ফোনটা কেউ ধরতেই ফোনটা এগিয়ে দিল ডাক্তারের দিকে। ডাক্তার কাঁপতে কাঁপতে ফোনটা হাতে নিয়ে কানে চেপে ধরতে অপর প্রান্ত থেকে ভেসে এলো একটা অদ্ভুত সংস্কৃত শ্লোক। यदा धर्म मनुष्यात् महोत्तर भवितुं प्रयोतते तदा मनुष्य ईश्वरात् शैतानं प्रति गच्छति धर्म यदा मनुष्यात् महोत्तर भवितुं प्रयोतते तदा मनुष्य ईश्वरात् शैतानं प्रति गच्छति। ডাক্তারবাবু অবাক হলো সেই শুদ্ধ সংস্কৃত উচ্চারণে। একসময় সংস্কৃত নিয়ে তিনি নাড়াচাড়া করেছেন, নিজের প্রয়োজনে, শুধুমাত্র ডাক্তারির প্রয়োজনের জন্য নয়। একসময় জড়িবুটি নিয়ে নিজের ইচ্ছেতেই নাড়াচাড়া করতেন। সেই সমস্ত করতে গিয়ে আয়ুর্বেদের অনেক বইপত্র সংস্কৃতে তাকে পড়তে হয়েছে। ডাক্তার উত্তর দিলেন, ঈশ্বর যদি শয়তান হয়ে যায় তাহলে ধর্ম কি বেঁচে থাকবে, নাকি এই গোটা পৃথিবী বেঁচে থাকবে? ডাক্তারবাবু, আপনি বোধহয় কথাটির অর্থ ভালোভাবে বুঝতে পারেননি। ধর্ম যখন মানুষের চেয়ে বড় হওয়ার চেষ্টা করে তখনই
ঈশ্বরকেও কিন্তু মাঝে মাঝে শয়তান হয়ে যেতে হয়। আপনি কর্ম করুন। ধর্ম দিয়ে আপনি কি করবেন? ধর্মের শেষটা কিন্তু ভালো হয় না। আমায় কি করতে হবে? এখন কিছু করতে হবে না। ঠিক সময় মতো আমি আপনাকে বলে দেব আপনাকে কি করতে হবে। শুধু এখন যে কাজটা আপনি করবেন সেটা হলো আপনার ডাক্তারখানাটা বন্ধ করে দেবেন। প্রয়োজন হলে আপনি অসুস্থতা কিংবা অন্য কোনো কারণ দেখাতে পারেন। আপনার ওই ডাক্তারখানার জন্য অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু, মাথায় রাখবেন, যাদের জন্য আপনি এত কিছু করেছেন তাদের মাঝেই কিন্তু রাতের অন্ধকারে আপনার সঙ্গে ওই ছেলেটা, যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতো, তাকে নিয়ে রাস্তার মাঝখানে পড়েছিলেন। কেউ কিন্তু বাইরে আসেনি, কেউ আপনাকে সাহায্য করেনি। আপনি ঈশ্বর হতে চেয়েছিলেন ধর্মের পথে, এবারে কর্মের পথে একবার শয়তান হয়ে দেখুন। দেখবেন আপনি যা চাইবেন সব তেমনটাই হবে। ডাক্তার আর কোনো কথা বলল না। অপর প্রান্ত থেকে ফোনটা কেটে যেতে ভুলু সামান্য হেসে বলল, এই সমস্ত আপনাকে এমনি এমনি করতে হবে না। এই যে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কথাটা বলে একটা ছোট্ট ব্যাগ বার করলো সে। এতক্ষণ ব্যাগটা ডাক্তার দেখতে পায়নি। সেই ব্যাগটা খুলতেই তার ভিতরে 2000 টাকার অনেকগুলো নোট দেখা গেল। সেটা টেবিলের একপাশে রেখে দিয়ে লোকটা আবার নমস্কার করে বলল, আমাদের একটু দেখুন ডাক্তার, সবাইকে তো দেখলেন, আমাদের এবার একটু দেখুন, তাহলেই হবে। ভুলু চলে যাওয়ার পর অনেকক্ষণ ডাক্তারবাবু চুপ করে বসেছিল। তারপর ব্যাগে থাকা টাকাটা কি মনে করে হাতে তুলে নিয়ে ঘরের একপাশে আলমারির ওপরে রেখে দিল। ডাক্তারের চোখের কোণে জল দেখা গেল। ঘরের আলোটা বন্ধ করে বিছানার ওপর অনেকক্ষণ ধরে শুয়ে তিনি ভাবতে লাগলেন, কাজটা কি তিনি ঠিক করলেন? আবার তার কানে ভেসে আসতে লাগলো দীনেশের বলা কথা, ডাক্তারবাবু মাঝে মাঝে আপনার জন্যও ভাবুন। যাদের জন্য ভাবছেন তারা আপনার জন্য ভাবছে কি? কাদের জন্য ভাবছেন? সেদিন রাতের দিকে ভাস্কর বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সঞ্চারী তার ঘরেই ছিল, ভবানীও রান্নাঘরে ব্যস্ত। ভাস্কর আস্তে আস্তে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। একটু পরেই দেখা গেল লোকটাকে, যে লোকটা সেদিন বাড়ির কাছে এসছিল। লোকটাকে দেখে ভাস্কর নিজেই হাত তুলল। লোকটা এদিক ওদিক তাকিয়ে রাস্তার এক পাশ দেখিয়ে দিতেই ভাস্কর সেদিকে গেল। ছোট গলির ভেতরে ঢুকতেই লোকটা ভাস্করকে বলল, আমাদের সাহায্য করলে কিন্তু তোমাদের টিকটিকিকে আমরা অক্ষতভাবে ফেরত দিয়ে। কাজটা কি করতে হবে? একটা জিনিস তোমায় এক জায়গায় পৌঁছে দিতে হবে। কখন কোথায় পৌঁছাতে হবে সেটা তোমায় ঠিক সময় জানিয়ে দেব আমরা। যদি কাজটা ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলেই তোমাদের টিকটিকিটাকে ছেড়ে দেবো। অনিরুদ্ধরা যে এখনো বেঁচে আছে তার প্রমাণ? সে যে আমাদের কাছে আছে তার প্রমাণ তুমি না পেলেও তোমায় সেটা বিশ্বাস করতেই হবে। আমাদের কাজটা করতে পারলে তোমাদের টিকটিকিটাকে ছেড়ে দেব বলেছি, এবং কাজটা করার আগে তোমাকে তার প্রমাণ দেখাবো। কিন্তু কাজটা করতে হবে কখন? সময় হলে তোমার সাথে আমি দেখা করব আবার। এখন তুমি চলে যাও। তবে এই কথা যদি বাইরের আর কেউ জানতে পারে তাহলে কিন্তু ওই টিকটিকির সাথে ওই বাড়ির সবাইকেও। ভাস্কর একটু ভয় পেল। না, কেউ জানতে পারবে না, তুমি নিশ্চিন্ত থাকো। কথাটা বলে ভাস্কর হাঁটতে হাঁটতে বাড়ির দিকে এগোতে লাগলো। লোকটাও হাঁটতে হাঁটতে আধো অন্ধকারের মধ্যে কোথায় যেন মিশে গেল। ভাস্কর ভাবছিল অনিরুদ্ধর কথা। সেভাবেই হোক অনিরুদ্ধকে বাঁচাতেই হবে। তার জন্য সে সব কিছু করতে পারে, সব কিছু।